চারদিকে রঙিন আলোর ছড়াছড়ি। জীবন বাড়ি সেজেছে অনেক সুন্দর করে, চারদিকে লোক সমাগমে ভর্তি। তে ভীষণ অবাক হয়ে তাকিয়ে আছে। আগে কখনো এমন পার্টি দেখেনি সে। মেয়েরা প্রায় ওড়না ছাড়া গাউন পরে এসেছে, যদিও ওদের অসম্ভব সুন্দর লাগছে, তবুও তেরই যেন অস্বস্তি বোধ হচ্ছে তাদেরকে দেখে। আবার অনেকেরও হাঁটু অব্দি ফ্রকও পরে এসেছে। তবে তের পরনে তার লাল খয়েরি মাঝে কাজ করা সুন্দর একটা শাড়ি। ন্যান্সি দেওয়া গাউন তে ওড়না ছাড়া কখনো পরবে না, তাই সেটা পরেনি। যদিও এটা নিয়ে ন্যান্সি রাগ করেছিল, তবে তের ব্যাপারটা বুঝে তাকে আর জোর করেনি। পরে তে লসিফ বেগমের দেওয়া শাড়িটা পরেছে। শাড়িটা তের খুব পছন্দ হয়েছে, তাই আর মানা করেনি। তেমন কোনো সাজ না থাকলেও হালকা সাজে নিজেকে সাজিয়ে তুলেছে সে। যদিও তার সাজ বাকি সবার কাছে তুচ্ছ। মার্জিত শাড়ির সাথে খোপা করে সেখানে গুজেছে বেলি ফুলের মালা, যার সুগন্ধ বিমোহিত করছে চারপাশ। টানা টানা হরিণী চোখে কাজল টানা, মুখে পার্লারের মেয়েদের দিয়ে দেওয়া হালকা প্রলেপ, হাত ভর্তি রেশমি চুড়ি। চুড়ি দের খুব পছন্দের জিনিস, তাই হাত ভর্তি চুড়ি পরেছে। তবে সাজুগুজু করে বাইরে এসে এমন পার্টি দেখে সে তপতাকিয়ে গেছে। প্রায় ছেলেদের হাতে ড্রিঙ্কসের গ্লাস। তাছাড়া কয়েকটা লোকের তার প্রতি চাহনি এর কাছে ভালো লাগেনি, কেমন করে যেন তাকিয়ে দেখছে। তাই কিছুটা অস্বস্তি নিয়ে কাচুমাচু করে তাদের পিছু পিছু খুরখুর করছে সে। এদিকে সুগা চরম বিরক্ত নিয়ে দাঁড়িয়ে কথা বলতেছে লিয়ানা নামক সুন্দরী রমণীর সাথে। যদিও কথা বলতে ইচ্ছুক না, তবে সে ভদ্র মানুষ, তাই বিরক্ত হলেও বিরক্তির ভাবনাটা প্রকাশ করতে পারছে না। জোরপূর্বক হাসি টেনে কথা বলতে হচ্ছে। মেয়েটা তার মায়ের লেডিস ক্লাবের রীতা আন্টির মেয়ে, যাকে তার মা ছেলে বউ হিসাবে ঠিক করে রেখেছে। যদিও লিয়ানার সুগার মাঝে কোনো ইন্টারেস্ট নেই, তবে জীবন বাড়ির বউ হওয়ার চান্স মিস করতে চায় না সে, তাই সুগাকে পড়ানোর চেষ্টা করছে। সুগার কথার মাঝেই নজর যায় লিয়ানজোর দিকে। লিয়ানজো, জিমিন আর তাদের বাবা মা এসেছে। সুগা ভদ্রতার সহিত বলল, লিয়ানা, ডোন্ট মাইন্ড, আমার গেস্ট এসেছে, সো এক্সকিউজ মি। লিয়ানা না চাইতেও যেতে দিল। সুগা ছাড় পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচল। আশেপাশে তাকিয়ে দেখে কোথাও দেখলো না। ইয়ঙ্গির কাছে আছে ভেবে লিয়ানজোদের দিকে এগিয়ে গেল। তাদের সাথে কৌশল বিনিময়ের মাঝেই অ্যানাউন্স হলো ইয়ঙ্গির আসার। চারদিকে লাইট অফ হয়ে ফোকাস লাইট গিয়ে পড়লো ইয়ঙ্গির উপর। লাল টুকটুকে গাউন পরিহিত ইয়ঙ্গিকে দেখে সবাই তপতাকিয়ে তাকালো। ইয়ঙ্গি এমনিতেই সুন্দর, তবে সাজ আর গাউনে কোনো রাজকন্যা থেকে কম লাগছে না তাকে। ইয়ঙ্গির এক পাশে সেহুন আর আরেক পাশে ন্যান্সি। ন্যান্সিকেও বেশ সুন্দর লাগছে। ইয়ঙ্গি মা বাবার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নামছে। সে যেন সত্যিই কোনো বাবা মায়ের আদরের রাজকন্যা, ঠিক যেমন রূপকথার গল্পে থাকে তেমন। সবার চোখ যখন সুন্দরী রাজকন্যার দিকে চেয়ে রইল বাবা মায়ের ভালোবাসার দিকে। সেহুন মেয়ের গাউন ধরে নিচে নামাচ্ছে, যেন ইয়ঙ্গির পা গাউনে বেঁধে না যায়। আজকে মনে হচ্ছে ইয়ঙ্গি আসলেই রাজকন্যা। কি নেই তার কাছে? রাজপ্রাসাদ, রাজ্য, ভুবন ভোলানো রূপ। এমন আদরে বাবা মা, তের চোখ ছলছল করছে। বাবার ভালোবাসা তার কপালে নেই, মা তো অনেক আগেই ছেড়ে গেছে। ভাগ্য জুড়েছে এই জীবন বাড়িতে, তবে আশ্রিতা হিসাবে। যদিও এইসব তার আফসোস নেই, তবে ভেতরটা পড়ছে বাবা থেকেও তার ভালোবাসা না পাওয়ায়। মনে পড়ছে মা মারা যাওয়ার পর চোখের সামনে নিজের সৎ বোনের বাবার কাছে শত আবদার আর ইচ্ছা পূরণ, কিন্তু তার বেলায়। তে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিল। যা নেই তা নিয়ে আফসোস না করাই ভালো। চারদিকে আলো চলতেই তে নিজেকে স্বাভাবিক করে এগিয়ে গেল। তবে তে ইয়ঙ্গির আশেপাশেও যেতে পারল না। ইয়ঙ্গির ফ্রেন্ডরা আর কাজিনরা সবাই প্রায় ঘিরে রেখেছে তাকে। হুট করেই তের হাত টেনে নিয়ে কিছুটা দূরে এলো জিমিন। জিমিনকে দেখে তে অবাক হয়ে বলল, তুই? জিমিন বিরক্ত হয়ে বলল, এমনি চেঁচাস কেন? মানে তুই এখানে? তুই হয়তো ভুলে গেছিস, সুগা স্যার আমার ভাইয়ের ল্যাংটা কালের বন্ধু, তাই দাওয়াত দিয়েছে। তবে তোকে আর চেনা যাচ্ছে না। মাশাআল্লাহ, কি সুন্দর মায়াবতী রে তুই। হয়েছে, আপনার বান্ধবীর তারিফ করার জন্য আপনাকে কোনো ঘুষ দেওয়া হবে না। তের কথায় জিমিন ফিক করে হেসে বলল, সত্যি তোকে আজ সুন্দর লাগছে। আজ প্রেমে পড়ে মানুষ দেওয়ানা হয়ে যাবে তো। তেও হেসে উঠল, হ্যাঁ দেওয়ানা তো হবেই, তবে আপুর প্রেমে। দেখেছিস আপুকে কি মারাত্মক সুন্দর লাগছে। আপনিও কম লাগছেন না ম্যাডাম। আজ শাড়িতে তোকে আর পিচ্ছি লাগছে না, কিন্তু তুই যে কাল বললি তুই গাউন পরবি, আসলে ওটা তো ওড়না ছাড়া, তাই। জিমিন আবারও হেসে বলল, আশেপাশে তাকা, এখানে সবাই প্রায় এইসবই পরে এসেছে। তেও হেসে বলল, হ্যাঁ প্রথমবার এমন পার্টি দেখলাম। আমাদের গ্রামে এসব পড়লে কি বলতে জানিস? বলতো এ কি মায়া, তোর কাপড় কি দর্জি চুরি করেছে নি? তের কথায় জিমিন আর তে দুজনেই হেসে দিল। দুজনের হাসির মাঝে সেখানে আসে সুগা। এত হাসি কিসের? তে কিছু বলার আগেই জিমিন বলল, প্রাইভেট কথা স্যার, এটা বলা যাবে না। সুগা ভ্রু কুঁচকে বলল, কি এমন কথা? জিমিন আবারও বলল, বলা যাবে না। সুগা কিছু বলার আগেই তে দুজনের মাঝেই বলে উঠল, কিছু বলবেন ভাইয়া? সুগা জিমিনের দিক থেকে নজর সরিয়ে রেখে দেখে বলল, তোমাকে ইয়ঙ্গি খুঁজছে ওখানে। তে মিষ্টি হেসে বলল,
জি আমি আসছি। সুগা যেতেই তে জিমিনকে নিয়ে ইয়ঙ্গির কাছে গেল। আপু আমাকে ডেকেছিলে? ইয়ঙ্গি কিছুটা রেগে বলল, কোথায় রাখিস তুই? তোকে খুঁজেই পাচ্ছি না। তে আমতামতা করে বলে, আসলে আপু এত মানুষ তোমার আশেপাশে তাই। আরে তোকে তো পরিচয়ই করানো হয়নি। ওরা সবাই আমার বন্ধু, রিতা, নিয়া, আরাবি, সাজু, শায়ের, পিয়াস। তোরা জানিস তেও অনেক সুন্দর গান করে। তোদের গান শেষ হলে তে গান গাইবে। তে অবাক হয়ে বলল, আমি? হ্যাঁ তুই, কি সুন্দর গান করিস তুই। কি বলছো আপু? আমি? তাও এত মানুষের সামনে? তো কি হয়েছে? না আপু প্লিজ, আমি পারবো না। আমার জন্মদিনতে প্লিজ একটা গান গাইবি, প্লিজ প্লিজ বোন আমার প্লিজ। তে ইয়ঙ্গির এত বলায় কিছু বলতে গেলেও ইয়ঙ্গির ফ্রেন্ড নিয়া কিছুটা বিরক্ত হয়ে বলল, চাইছে না যখন জোর করিস কেন? তাছাড়া ও তো আর মনে হয় না বর্তমানে কোনো হিন্দি গান পারবে। এমন বড় পার্টিতে ওসব সঙ্গীত টঙ্গীত বোরিং ইয়ার, বাদ দে। আর প্লিজ এখানে আবার সেকেলে বাংলা গান গাইতে বলিস না। নিজেই সেকেলে সাজ সেজেছে, আবার গান। ইয়া ইয়ঙ্গি, ইটস বার্থডে পার্টি বেব। পিয়াস ওদের কথায় কিছুটা বিরক্তি নিয়ে বলে, তোদের এমন ওয়েস্টার্ন মানে আধা পোশাকের থেকে শালীন পোশাক পরা তোদের কাছে সেকেলে লাগে? আর গান তোরা পারলে ও পারবে না কেন? নিয়া পেঞ্চি কেটে বলে, আজকাল এসব কে পারে গাইয়া? আরাবি বলে ওঠে, তো কেমন পোশাক মানায় নিয়া? তোর মতো? ওকে ভালোভাবে দেখলে যে কেউ ওর প্রতি মুগ্ধ হবে, এত মিষ্টি মায়াবী। তাছাড়া শাড়িটা খুব মানিয়েছে ওর সাথে। তাই এইসব নিয়ে কমেন্টস পাস করা বন্ধ কর প্লিজ। নিয়া কিছুটা রেখে বলল, তোরা এই মেয়ের জন্য আমার সাথে এইভাবে কথা বলছিস? তাছাড়া ইয়ঙ্গি, ও তো তোদের বাড়ির আশ্রিতা মাত্র, এত মাথায় চালাস না, না হয় এমন কোপ বসাবে। ইয়ঙ্গি শক্ত গলায় বলল, স্টপ নিয়া, প্লিজ শাট আপ। তে আমার বোন, কোনো আশ্রিতা নয়। রিয়া বলল, বললে আর সত্য মিথ্যা হয়ে যাবে না ইয়ঙ্গি? এক্স্যাক্টলি, কারোর কিছু বলা বা না বলাই সত্যিটা মিথ্যা হয়ে যাবে না। আশ্রিতা তো কোনো পরিচয় ছাড়া থাকে। তের বিশেষ পরিচয় আছে, যা শুনলে পায়ের নিচের মাটি সরে যাবে আপনাদের। তাই কথা আপনাদের একটু ভেবে চিনতে বলা উচিত আপু। আর ওর পোশাক মার্জিত পোশাক, আপনাদের মতো খোলামেলা না। জানেন তো কোথায় যেন শুনেছিলাম, খোলা জিনিসে মাছি ভন ভন করে বেশি, হয়তো হাগুমুতুও করে, সেসব আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়। আর ঢাকা জিনিস, থাক আর বললাম না, বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। জিমিন রাগে তাচ্ছিল্য করে কথাগুলো বলে থামলো। এরপর তের উদ্দেশ্যে বলল, তুই গান গাইবি, কারোর কিছু বলা না বলাই তুই কেন থেমে থাকবি? তাছাড়া যার জন্মদিন সে তোকে কত করে রিকোয়েস্ট করছে তোর গান গাওয়া উচিত। আলতু ফালতু কথায় মুড নষ্ট করিস না। ইয়ঙ্গি আপু কিছু মনে না করলে আমার তের সাথে কিছু দরকারি কথা আছে। এক্সকিউজ আস প্লিজ। নিজের কথা শেষ করে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে তেকে টেনে আনলো স্টেজ থেকে। রাগে জিমিন হিসফিস করছে, পারলে এক্ষুনি চুল টেনে ছিঁড়ে ফেলতো ওগুলার। কত বড় সাহস, তার বান্ধবীকে বাজে কথা শোনাই। নিজেকে আবার দীপিকা পাড়ুকোন ভাবে নাকি? লুমড়ির মতো চেহারা, তার নাম আবার পেয়ারা, যথেষ্ট ফালতু। তে জিমিনের রাগ দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। তার খারাপ লাগলেও নিজের রূপ নিয়ে এমন কথা শুনতে শুনতে সে অভ্যস্ত, তাই তাদের কথা বিশেষ কোনো কথা ভেবে গায়ে মাখেনি। তবে জিমিনের রাগ, বাপরে এই মেয়ের এত রাগ, নিজে বললে কাউকে সুযোগই দেয় না। তবে তে জিমিনকে আর কিছু বলল না, বললে আবার তাকে রাগ দেখাবে। এতদিনে জিমিনের সব দিক জানা হয়ে গেছে তার, তাই আপাতত জিমিনের রাগ কমা অবধি চুপচাপ থাকলো। কিছুক্ষণের মাঝে স্টেজে নিয়ার গান শুরু হলো। আধ পোশাক পরিহিত নিয়া মাইক দিয়ে ডিজে গান বাজাতে লাগলো। চারদিকে ডিজে গানে সবাই মেতে উঠেছে। তে সবার উত্তেজনা দেখে অবাক হয়ে আছে, সবাই কত উৎসাহ হয়ে শুনছে। তে কিছুটা ভয়ে ভয়ে বলল, জিমিন তোর মনে হয় না আমার এখানে গান গাওয়া উচিত নয়? জিমিন রেগে তাকালো তের দিকে। তে জিমিনে তাকানো দেখে কাচুমাচু করে বলল, এইভাবে তাকাস কেন? তোর কি বাল, সবাই ওর গান না, ওর শরীর দেখতে ইন্টারেস্ট। তে শুকনো ঢুকিলে বলল, ছি কি বলছিস এসব? বাল বলেছি না, দেখ ছেলেরা কেমন করে তাকিয়ে আছে। তে আশেপাশে তাকিয়ে বুঝলো আসলে তাই। তবে দূর থেকে সুগার লিয়ানজুকে দেখা গেল তাদের দিকে তাকিয়ে আছে। তে চোখ ফিরিয়ে বলল, শোন, গান না গাইলে হয় না? থাপড় জিনিস দেব? তুই কত খারাপ, ওই ভয়ঙ্কর রাক্ষস আর তুই দুইটাই এক, একজন দেয় আর একজন ভয় দেখায়। তের কথাই জিমিন ফিক করে হেসে বলল, কিরে তোর বর কোথায়? বরের কথা মনে পড়লো বুঝি? যা, আমি দোয়া করলাম তোর বর আজ তোকে কুলে তুলে ঘুরবে। বর কথাটাই তে চমকে উঠল, ভীত কণ্ঠে বলল, দোয়া করিস নাকি বদদোয়া করিস? জিমিন তের এমন ভীত মুখটা দেখে হেসে বলল, আহারে তুই জীবন চাকুককে দেখিসনি এই পর্যন্ত, এইটুকু মানতে আমার ভীষণ কষ্ট হয়। চুপ কর, রাক্ষসের নাম নিবি না। দেখ এসব ভুলে যা যে উনি আমার কেউ হয়।
কিছুটা ভীত গলায় কথাটা বলে থামলো তে। জাঙ্কুক, এই নামটাই যথেষ্ট বুকে ধুকপুকানি বাড়ানোর জন্য। জিমিন তবুও বলল, তুই তো জানিসই না, চারদিকে শুধু জিয়ন জাঙ্কুকের গুঞ্জন শোনা যাচ্ছে, বিশেষ করে মেয়েরা। অর্থাৎ মেয়েরা তো পার্টিতে কেজি খানি মেকআপ মেখেছে জিয়ন জাঙ্কুকের আশায়। যাই বল, ইয়ঙ্গি আপুর জন্মদিন হলেও মেয়েরা প্রায় এসেছে জিয়ন জাঙ্কুকের আশায়। এই কিছুটা বিরক্ত হয়ে বলল, কি শুরু করেছিস? ওই মানুষটার নামও আমার সামনে নিবি না, বিড়বিড় করে বলল। নামটাই যথেষ্ট কাউকে ভয় দেখানোর জন্য। আচ্ছা বাদ দে, চল এবার তোর পালা। বাদ দে না জিমিন, আমি গান গাইবো না। জিমিন এবার রেগে বলল, ওই অর্ধনগ্ন যে কুলীন মহিলা তোকে এত কথা শোনালো, এরপরেও যাবি না? আল্লাহ তোকে কি দিয়ে বানাইছে? থুর, যা ইচ্ছা কর। আমি কে যে আমার কথা শুনবি? থাক, আমি গেলাম, বাল। জিমিন রেগে মেগে সোজা গিয়ে দাঁড়ালো ভাইয়ের কাছে। লিয়ানজু বোনের রাগী মুখটা দেখে বলল, কি রে, কার সাথে ঝগড়া করে এলি? ভাই, আমি বাসায় যাব। এক্ষুনি? হ্যাঁ চলো, না গেলে আমি একাই যাব। বলে কিছু দূর হাঁটতেই থেমে গেল। মুখে ফুটে উঠলো মুচকি হাসি। পেছনে ঘুরে দৌড়ে স্টেজের কাছে গিয়ে দাঁড়ালো। ভেসে এলো তের মনোমুগ্ধকর কণ্ঠস্বর। মেজেন্টা আর কালো কম্বিনেশনের শাড়ি পরিহিত শ্যাম মায়াবতী মেয়েটাকে দেখে জিমিনের মনে হলো এই শ্যাম রং যেন আল্লাহ বিশেষ করে তের জন্যই বানিয়েছে। আর তের ছোট মুখের আদলে ঢেলে দিয়েছে মায়া, যেন মায়ার সমুদ্র। ডাগর ডাগর ঘন বল্লভে মায়া ঢাকা এই চোখ যে কারোর মন কাটতে সক্ষম। যেন বিশেষ কোনো সৌন্দর্য নিয়ে পৃথিবীতে এসেছে মেয়েটা। তবে ঠোঁটের কোণে হাসিটা আজ রংহীন লাগছে। লুসি বেগম থেকে দেখে অবাক হলেও তিনি তের গান শুনে খুশি হলেন। মনে মনে ভাবলো, একদম মায়ের মতো হয়েছে, সেরা সুন্দরী, যা সবার দেখার ঊর্ধ্বে। বাকিরাও বেশ অবাক হয়েছে তের গান শুনে। সবাই শুনেছে তে ভালো গান করে, কিন্তু এত ভালো হয়তো আশা করেনি। তের গান শেষ হতেই করতালিতে মুখরিত হলো চারপাশ। তে অবাক হয়ে সবাইকে দেখলো। ইয়ঙ্গি ছুটে এসে বলল, কি সুন্দর গান করিস রে তে, খুব ভালো হয়েছে। ন্যান্সি বলল, খুব ভালো লাগলো তোমার গান, মাঝে মাঝে আমাদের শোনালেও তো পারো। তে মুচকে আসলো। সবাই তের প্রশংসায় পঞ্চমুখ। তা দেখে নিয়া নামক রমণীর চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। একটু পর মনে মনে কিছু একটা ভেবে বাঁকা হাসলো। পার্টিতে যে যার মতো এখন এনজয় করছে। ঘড়িতে সময় তখন অনেকক্ষণ। সবাই ইয়ঙ্গিকে কেক কাটার জন্য বলছে, কিন্তু ইয়ঙ্গি চুপচাপ দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। সেহুন ইয়ঙ্গির মাথায় হাত বুলিয়ে বলল, কেকটা কাটো মামুনি, জাঙ্কুক হয়তো আসবে না। ইয়ঙ্গি টলমল চোখে বলল, জাঙ্কুক ভাইয়া প্রমিস করেছিল আমার এবারের জন্মদিনে আসবে। তে ইয়ঙ্গির মুখের দিকে তাকালো। ইয়ঙ্গির মলিন মুখটা দেখে তের মায়া লাগলো। যদিও সে চায় না জাঙ্কুক নামক মানুষটা আসুক, তবে ইয়ঙ্গির দিকে তাকিয়ে কেন জানি মনে হলো সে আসুক। মিষ্টি মেয়েটার মুখে জোরপূর্বক হাসিটা না থেকে মন থেকে হাসিটা আসুক। জন্মদিনে মেয়েটার মুখে উজ্জ্বল হাসি ফুটুক। সেহুন দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও কিছুক্ষণ অপেক্ষা করে ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে প্রায় 12টা বাজতে গেল। সেহুন এবার বলল, এবার তোমার কেকটা কেটে নেওয়া উচিত মামুনি, জাঙ্কুক হয়তো। সেহুনের কথা শেষ না হতেই শ শ করে পরপর দুটা গাড়ি এসে থামলো জীবন বাড়ির প্রাঙ্গণে। চকচকে কালো মার্সিডিজ গাড়ির দিকেই দৃষ্টি সবার মুখে বিস্ময়ে হা হয়ে আছে। তে গাড়ি দেখে ভয়ে তাদের পেছনে মাথা নুয়ে দাঁড়ালো। মনে মনে দোয়া পড়ে ফু দিল। সেদিনের পর জাঙ্কুক আর জিনবুত নিয়ে দায়নাবার কথা, সব মিলিয়ে তে এখনো বেশ ভয়ে আছে।
তের ধারণা জাঙ্কুকের শরীরে তেনারা বসবাস করে, তাই তো সবার থেকে দূরে। আর রাগও কি ভয়ঙ্কর। তে তাদের পেছনে লুকিয়ে মৃদু কাঁপছে। অদ্ভুতভাবেই জাঙ্কুকের গ্রাণ এসে নাকে লাগছে, মনে হচ্ছে এখনই হয়তো পরপর থাপ্পড় মারবে তাকে। এদিকে কালো মার্সিডিজ গাড়ি থেকে কালো স্যুট পরিহিত জাঙ্কুককে দেখে ইয়ঙ্গির মুখে হাসি ফুটে উঠল। জাঙ্কুক এগিয়ে আস্তে আস্তে গম্ভীর স্বরে বলল, শুভ জন্মদিন ইয়ঙ্গি। ইয়ঙ্গি খুশিতে গদগদ হয়ে বলল, ধন্যবাদ। জাঙ্কুকের এন্ট্রিতে যেন চারদিকে গুঞ্জন শুরু হয়েছে। মেয়েরা পারে না যেন চোখ দিয়ে গিলে খায় জাঙ্কুককে। জাঙ্কুক কালো চশমার আড়ালে আশেপাশে নজর বোলালো। জাঙ্কুক লিনকে ইশারা করতেই লিন ফিসফিস করে কিছু বলে সরে গেল। এদিকে ইয়ঙ্গি কেক কেটে সবাইকে খাইয়ে দিল। জাঙ্কুককে খাওয়াতে গেলেও জাঙ্কুক খেলো না, আর খাওয়ালো না ইয়ঙ্গিকে। এতে ইয়ঙ্গির মন কিছুটা খারাপ হলেও সে খুশি যে জাঙ্কুক এসেছে। জাঙ্কুক ভিড় দেখে বিরক্ত হয়ে চলে যেতে চেয়েও কয়েক পা পিছিয়ে গেল। থেমে গিয়ে দাঁড়ালো স্থির হয়ে, দু হাত পকেটে গুজে তাকালো তের দিকে। দাঁতে সরে যাওয়াতে স্পষ্ট দেখা যাচ্ছে তে চোখ মুখ খিচে বিড়বিড় করে কিছু বলছে। পাতলা ঠোঁট জোড়া অনবরত কিছু জপ করছে। জাঙ্কুক ঠোঁটের কোণে কালো তিলটার দিকে তাকিয়ে এগিয়ে গেল তের দিকে। এদিকে তে জাঙ্কুকের ভয়ে ভীত হয়ে বারবার দোয়া পড়ছে আর বলছে, আল্লাহ, ওই ভয়ঙ্কর রাক্ষস যেন আমার সামনে না আসে। কিন্তু তের দোয়া কবুল হলো না। জাঙ্কুকের করা পারফিউমের ঘ্রাণ খুব কাছে থেকে বেরিয়ে চট করে তাকালো তে। আতঙ্কে তে জমে গেছে। জাঙ্কুক তার ঠিক সামনে এসে দাঁড়িয়ে আছে। তের নত মস্তিষ্কে শুধু দেখলো জাঙ্কুকের কালো ব্র্যান্ডের সুজ। ভয়ে মৃদু কাঁপছে তের শরীর। এই বুঝে জ্ঞান হারালো। কিন্তু হুট করেই তের সামনে এসে দাঁড়ালো লুসি বেগম। তারপর খুশি মনে বলল, তুই আসবি? আমি ভাবতেও পারিনি। জাঙ্কুক তাদের দিকে তাকিয়ে বলল, এসেছি কারণ আমার ব্যক্তিগত কিছু দরকার আছে। তোর ব্যক্তিগত কথাই বলবো আমি। কোথায় থাকিস, কি করিস, কিছু বলিস না কেন আমাকে? আমার যে চিন্তা হয় এটা কবে বুঝবি তুই? জাঙ্কুক গম্ভীর গলায় বলল, চিন্তা করার জন্য যে আছে সে করবে। তোমার বয়স হয়েছে, এখন বেশি চিন্তা করে প্রেশার বাড়ানোর কি দরকার? লুসি বেগম জাঙ্কুকের দিকে অসহায় চোখে তাকালেন। তোর সাথে আমার কিছু কথা আছে, যা বলাটা খুব জরুরি। আমি চাই তোর সাথে ইয়ঙ্গির। ও কোথায়? লুসি বেগম কিছু না বুঝে হকচকিয়ে অবাক হয়ে বলল, কে কোথায়? জাঙ্কুক আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে স্টেজ থেকে নেমে বাসার দিকে গেল। লুসি বেগম তখনও অবাক হয়ে তাকিয়ে রইল। ডকডক করে পুরো গ্লাস পানি শেষ করে টেবিলে রাখলো তে। ভয়ে এখনো তার শরীর মৃদু কাঁপছে। তখন দাদি তার সামনে আসতেই তে এক প্রকার লুকিয়ে পালিয়ে এসেছে ওখান থেকে। তের ভাবতে এখনো অবাক লাগছে, ভয়ঙ্কর রাক্ষসটা তার সামনে দাঁড়িয়েছিল। দুজনের মধ্যে দূরত্ব ছিল বেশ, তবুও তের মনে হচ্ছিল জাঙ্কুক তাকিয়ে দেখছে। তে রুমে যাওয়ার জন্য ঘুরতেই চমকে উঠল, আপনি এখানে? হ্যাঁ, আসলে তোমাকে সরি বলতে এসেছিলাম। তখনকার বিহেভিয়ারের জন্য আমি দুঃখিত। তে খানিকটা অবাক হলেও বলল, সমস্যা নেই আপু, আমি কিছু মনে করিনি। সত্যি বলছো, তুমি কিছু মনে করনি? না আপু, তুমি খুব ভালো গোতে, খুব মিষ্টি তুমি। কথাটা বলে নিয়া কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেরে যেতেই তে বলল, একি আপু, আপনার কি হয়েছে? নিয়া মলিন মুখে বলল, তোমাকে অপমান করার শাস্তি দিয়েছে আল্লাহ, দেখো না পাটা মুচকে গেছে। তে ব্যথিত সুরে বলল, প্লিজ ওভাবে বলবেন না আপু, আমি ইয়ঙ্গি আপুকে ডেকে নিয়ে আসছি। নিয়ার সাথে সাথেই বলল, না আসলে আজ ইয়ঙ্গির জন্মদিন, তাই আমি চাই না ওর সমস্যা হোক। তুমি শুধু আমার একটা কাজ করবে। কি কাজ আপু? এদিকে আমার ফ্রেন্ডরা সবাই আছে, ওদের কি একটু ডেকে দেবে প্লিজ? খুব ব্যথা করছে তে, প্লিজ একটু হেল্প করো, ওদের ডেকে দাও। আমি যাচ্ছি আপু, আপনি বসুন। তে খালি জায়গায় গিয়ে দেখলো ওখানে কেউ নেই। ওল সাইডের দিকে কিছুটা অন্ধকার। তে একটু সামনে এগিয়ে কাউকে খুঁজতে যেতেই হুট করে কেউ তের মুখ চেপে ধরলো। এক হাত ছাড়ি সরিয়ে পেটে রাখতেই শোনা গেল কারো কণ্ঠস্বর, নিয়ার সাথে টক্কর, এখন বুঝবি কেমন লাগে। তে চমকে ওঠে নিয়ার কথায়। নিয়া মেয়েটি তের সামনে এসে দাঁড়ালো, এক হাতে তের মুখ চেপে বলল, খুব শখ না নিয়ার সাথে ঠক্কর নেওয়ার? আজ তোকে বোঝাবো নিয়ার সাথে ঠক্কর নেওয়ার ফল কি হয়। এই স্যার, তোর নাকি এই কালিনীর বডি ফিগার ভালো লেগেছে, তাহলে আর ওয়েট করছিস কেন? যা এনজয় কর। নিয়ার কথা শুনে তে চোখ ভিজে উঠল। মুখ চেপে ধরায় কোনো কথা বলতে পারছে না সে, তবে ছটফট করতে লাগলো। তে নিজের সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে তেরে গিয়ে থাপ্পড় বসালো নিয়ার গালে। জি, তুমি এত নিচে নামতে পারো? এক্ষুনি আমি সবাইকে বলবো তোমরা কতটা নিচু। কথাটা বলে তে কয়েক পা যেতেই চুলের মুঠি শক্ত করে চেপে ধরলো নিয়া। এরপর কয়েকটা থাপ্পড় মেরে বলল, বলার অবস্থায় থাকলে তো বলবি, খুব সাহস তোর তাই না? এই স্যার, যা এর সাথে যা করার কর। স্যার শয়তানি হেসে বলল, থ্যাঙ্কস দোস্ত, একদম সেক্সি ফিগার মাইরি। কথাটা বলে তেকে ছুঁতে যেতেই তে ধাক্কা দিয়ে সরিয়ে পালাতে চাইলে নিয়ে আবারও চুলের মুঠি ধরে থাপ্পড় মেরে দিল। তার সামনাতে না পেরে তে উল্টে পড়লো মেঝেতে। মেঝেতে পড়েই আর্তনাদ করে উঠল, আহ আম্মু।
পাকা মেঝেতে জুড়ে পড়ায় হাতের কোনোই ছিলে রক্ত পড়তে লাগলো। নিয়া থেকে ওই অবস্থায় কাটা জায়গায় চেপে ধরে মাথাটা দেয়ালের সাথে ধরলো। তে আর্তনাদ করার আগে চেপে ধরলো তের মুখ। তে যন্ত্রণায় ছটফট করে উঠল, ব্যথায় কুঁকিয়ে উঠল পুরো শরীর। অনবরত পানি পড়ছে তার চোখ থেকে, মাথা ঝিমঝিম করে উঠল, নিঃশ্বাস নিতেও কষ্ট হলো। তবুও নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতেই শোনা গেল কারোর পায়ের খটখট শব্দ। নিয়া শায়ের কারোর আসার শব্দ শুনে তেকে নিয়ে অন্ধকারে কিছুটা ঢুকে গেল। অন্ধকার থেকে হালকা আলোর বাহিরে দেখা গেলেও ভেতরের দিকে খুটখুটে অন্ধকার। অন্ধকারে একটা অবয়ব এসে দাঁড়ালো সুইমিং পুলের দিকে। নিয়া শায়ের অবয়বটি চিনতে না পারলেও তে নিবু নিবু চোখে চেয়ে দেখলো বিশাল দেহি লম্বাটে এক পুরুষের অবয়ব। তের চিনতে ভুল হলো না মানুষটাকে। হাজারো যন্ত্রণায় ছটফট করতে করতে তের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। নিয়া আর শায়ের দৃষ্টি তখনও সেই মানুষটির দিকে। তের তীব্র আর্তনায় ছটফট করে উঠে শেষ শক্তি প্রয়োগ করে নিয়ার হাত কামড়ে সাথে সাথে চেঁচিয়ে উঠল, রাক্ষস মশাই! তের ব্যথায় জর্জরিত কণ্ঠ প্রতিধ্বনি তুলে পৌঁছালো সেই অবয়বের কানে। কিছু সময় স্থির থেকেই হুট করে পিছনে ফিরল সে। অবয়বটাকে পিছনে ফিরতে দেখে নিয়া শায়ের ঘাবড়ে গেল। এবার অবয়বটি চটপট পায়ে অন্ধকারের দিকে আসতেই তেকে ছেড়ে দিল নিয়া। শায়ের তবুও নিজের লালসা মেটাতে তের দিকে ঝুঁকতেই নিয়া শায়েরকে বলল, এদিকেই আসছে শালা, ভাগ! শায়ের দেখলো অবয়বটি বেশ কাছেই চলে এসেছে, তাই আর অপেক্ষা না করে তেকে ছেড়ে পেছনের দিকে অন্ধকারে মিশে গেল। এদিকে তে ছাড়া পেতেই অন্ধকারে কোনো মতে উঠে ছুটে এসে জড়িয়ে ধরল সেই অবয়বটিকে। জাঁকুক চমকালো, থমকালো, কয়েক পা পিছিয়ে গিয়েও নিজেকে সামলে নিল। জাঁকুকের অবাক হওয়ার মাঝে ভেসে এলো কারো মৃদু কণ্ঠস্বর, রাক্ষস মশাই, আমাকে মারবেন না প্লিজ। ওরা আজ আমাকে অনেক মেরেছে, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে আর মারবেন না রাক্ষস মশাই। কথাটা বলেই তে ঢলে পড়লো জাঁকুকের বুকে। জাঁকুক বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে রইল তের দিকে। তো হে আর্মিস, আজকের জন্য এতটুকুই থাক। গল্পটা কিন্তু সেই ইন্টারেস্টিং জায়গায় আসছে। ওয়াও, সামনে যে কত ধামাকা তোমরা কল্পনাও করতে পারতা না। তো এই গল্পটাও কন্ডিশনের মাধ্যমে চলবে। যারা যারা কন্ডিশনের মানে বোঝো না তাদেরকে বলছি, 24 ঘন্টার ভেতরে তোমাদের 10,000 ভিউজ পূরণ করতে হবে আর 1,500 লাইক পূরণ করতে হবে, তাহলেই তোমরা পরের পর্ব পাবে। আশা করি তোমরা কন্ডিশন পূরণ করতে পারবা। আর আমি যদি অসুস্থ থাকি তাহলে তো কোনো কথাই নাই। অসুস্থ থাকলে মানে ভিডিও এমনিতেই আসবে না, কারণ অসুস্থ থাকলে তো আর ভিডিও আমি মেক করতে পারবো না। আচ্ছা, যাই হোক, সবগুলা বিষয় আশা করি তোমরা বুঝতে পারছো। তো তাড়াতাড়ি করে তোমরা কন্ডিশন পূরণ করে দাও, আমিও যাই। দেখা হবে নেক্সট পর্বে। তাহলে আল্লাহ হাফেজ, বাই বাই, সারাঙ্গা।